এদিকে এসআইআর এর কাজের চাপে ফের একজন বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। রাসবিহারী বিধানসভা কেন্দ্রের এক বিএলও অসুস্থ হওয়ার অভিযোগ। কেপিসি মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়েছে। দ্রুত ডিজিটাইজেশনের কাজ করতে চাপ দিচ্ছে কমিশন। প্রবল চাপের মুখে অসুস্থ হয়ে পড়েছেন বিএলও বলে সুপারভাইজাররা দাবি করছেন। বিএলওদের ওপর প্রবল কাজের চাপের অভিযোগ তুলে বিভিন্ন জায়গায় যখন বিক্ষোভ হচ্ছে, তখন আবারও আরও একজন বিএলও অসুস্থ হলেন বলে অভিযোগ। আজকে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের 256 নম্বর পার্টে যিনি বিএলও হিসেবে কাজ করছিলেন প্রদীপ সন্দীপ ভুক্তার, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপর তাকে কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে আপাতত ছাড়া হয়েছে। ঠিক কী হয়েছিল, উনি অসুস্থ হয়ে গেলেন, চিকিৎসকরা কি বললেন? আমাকে 10:25-30 নাগাদ উনি ফোন করলেন। উনি ফিল্ডে ছিলেন। ফিল্ডের থেকে ফোন করে বললো যে উনি অসুস্থ এবং মাথা ব্ল্যাক আউট হয়ে গেছে, ঘুরছে। সেই সময় আমি সঙ্গে সঙ্গে স্পটে আমি গেলাম অ্যাজ আ সুপারভাইজার হিসাবে। ওখানে গিয়ে দেখলাম যে উনি মানে ঘাম ঝরছে এবং সঙ্গে সঙ্গে তখন আমি ওখানে ছিলাম, ফোন করলাম, ওনাকে নিয়ে আসলাম। সঙ্গে ফ্যামিলির লোক ছিল। আমি বললাম আপনি চলে যান, বাড়ি চলে যান। তারপরে আমি এখানে ডাক্তার দেখানোর পরে, ইমার্জেন্সি দেখানোর পরে, ইমার্জেন্সি থেকে নিয়ে গেল হচ্ছে কানের ডাক্তারের কাছে। তারপরে ওষুধ দেওয়া, বিভিন্ন টেস্ট দিল, সেগুলো করার পরে তারপর বেরিয়েছে। মানে কালকে রাত থেকে বিভিন্ন রকমভাবে প্রেশার করা হচ্ছে, এত পার্সেন্ট মারতে হবে, এত পার্সেন্ট করতে হবে, এবং বিভিন্ন রকম মানে শোকজ ধমকি দেওয়া হচ্ছে সুপারভাইজার থেকে, বিএলও থেকে। প্রচণ্ড পরিমাণে প্রেশার হচ্ছে। প্রেশারটা কারা দিচ্ছে? মানে উপর মহল থেকে প্রেশার দিচ্ছে। যারা উপর ইআরও সব প্রেশার দেওয়া আছে। বিভিন্ন গ্রুপে আমাদের প্রেশার দেওয়া আছে, ধমক দেওয়া হচ্ছে ডেলি বেসিসে। মানে এত পার্সেন্ট করতে হবে, এত পার্সেন্ট করে। অলরেডি 70% কাজ নেমে গেছে। এখন আপনারা ফর্ম কালেক্ট করুন, এখন আপনারা ডিজিটেশন করুন। একটা কাজ আমরা সুষ্ঠুভাবে যে সম্পন্ন করব, সেই সময়টুকু আমরা পাচ্ছি না। সার্ভার যে ডাউন, এটা আমরা প্রতিবার বোঝাবার চেষ্টা করছি, কিন্তু কথা হচ্ছে স্যার সেটা শুনতে চাইছেন না। বলতে চাইছেন যে আপনাদের সার্ভার ডাউন, আমাদের কথা শুনুন, আমাদের কাজ কমপ্লিট করতে হবে। কি হয়েছিল আপনার? মাথা ঘুরছে অনেক ওই সময় 12টা নাগাদ। এবার একটু ঠিক আছে, কিন্তু চক্কর আসছে, আমাকে অসুস্থ হচ্ছে আমি। মানে আগে থেকে কোনো সমস্যা ছিল শারীরিক? না, কম হয়েছে। না, এমনি আগে থেকে আপনার কোনো শারীরিক সমস্যা রয়েছে? না, কিছু ছিল না আগে, কিছু ছিল। তাহলে এরকম কেন হলো? আমি জানি না স্যার, মানে হতে পারে কি যে প্রেশার আছে ওটার জন্য হতে পারে। প্রেশার বলতে? কাছে ওয়ার্কলোড, ওয়ার্ক প্রেশার, ওটার জন্য হতে পারে। এসআইআর এর কাজের এসআইআর এর কাজে যে আছে ওটাই কমপ্লিট করতে হবে, তো 5 তারিখের ভিতরে। ওটার জন্য প্রেশার আছে। এখন কি করবেন? কাজ করবেন? আর কাজ করতে হবে স্যার, কাজ তো ছেড়া যাবে না, কাজ তো করতে হবে স্যার। বুধবার সুপ্রিম কোর্ট ফের একবার জানিয়ে দিয়েছে দাগিদের যাবতীয় বিবরণ সহ তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। 19 নভেম্বর স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে ঠিক যে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা, তিনি বলেছিলেন আরও বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। দাগিদের যাবতীয় বিবরণ সহ তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। বুধবার ফের একবার স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট, ঠিক যে নির্দেশ কয়েকদিন আগেই দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। গত 19 নভেম্বর স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে বিচারপতি সিনহা বলেছিলেন আরও বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। একজন দাগিও যেন নতুন পরীক্ষায় বসতে না পারে, এ বিষয়ে এসএসসিকে বারবার সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরও কমিশনের ইন্টারভিউয়ের তালিকায় দাগিদের নাম থাকার অভিযোগ ওঠে, জানিয়ে মামলার জল গড়ায় কলকাতা হাইকোর্টে। ঠিক এক সপ্তাহ আগে 19 নভেম্বর সওয়াল জবাবে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বলেছিলেন মামলাকারীরা 4 জন দাগি প্রার্থীর নাম দিয়েছেন। এদের মধ্যে 2 জন বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহা সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে দেন, সুপ্রিম কোর্ট বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় দিয়েছে, তবে এই 2 জন তো দাগি, এরা কেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবে? বিশেষ সুবিধে মানে তো বয়সজনিত ছাড়, এরা তো চিহ্নিত অযোগ্য। দুপক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন দাগিদের তালিকায় নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারেন না। যদি কোনো দাগি প্রার্থী অংশ নিয়েও নেন তাহলে তার নাম বাদ দিতে হবে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ্য এটাই ছিল যে কোনো চিহ্নিত অযোগ্য প্রার্থী যেন নতুন নিয়োগে অংশ নিতে না পারে। সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যায় কমিশন মনে করেছিল যে বিশেষভাবে সক্ষম দাগিরাও এই নিয়োগে অংশ নিতে পারবে। 2016 এবং 2025-এর নিয়োগ প্রক্রিয়ায় একই ব্যক্তির রোল নাম্বার ভিন্ন ভিন্ন হয়। শুধুমাত্র নাম প্রকাশ করলে কোনো ব্যক্তির পরিচয় নিয়ে নিশ্চিত হওয়া যায় না, একই নামের একাধিক ব্যক্তি হয়।
সহজেই যাতে দাগিদের শনাক্ত করা যায় সেই উদ্দেশ্যেই সুপ্রিম কোর্ট নাম প্রকাশ করতে বলেছিল। আরও বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। বুধবার সুপ্রিম কোর্টও জানিয়ে দিল দাগিদের যাবতীয় বিবরণ সহ তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। আজকে রাজ্য সরকার নিজেদের চাকরি চুরি ঢাকতে ঘোলা জলে মাছ ধরে একটা গভীর প্রচেষ্টার ফলে আজকের এই দিন আপনাদের দেখতে হচ্ছে। আমাদের এই বক্তব্য প্রথম দিন থেকেই ছিল, এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশন, যা পরবর্তীকালে ফ্রেশ রিক্রুটমেন্ট, অ্যাফোরশেড পোস্ট, ডিক্লেয়ার ভ্যাকেন্সির কেন নতুন চাকরি প্রার্থীদের সাথে মিলিয়ে দেওয়া হলো, এবং স্কুল সার্ভিস কমিশনের কাছেও আমরা জানতে চাই কেন আপনারা জট পাকালেন। প্রথমে প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ে চাকরি যাওয়া, তারপর ফের নতুন বিধিতে ফ্রেশারদের সঙ্গে পরীক্ষায় বসা, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফের যখন স্কুলমুখ হওয়ার কথা ভাবছিলেন চাকরিহারা যোগ্যরা, তখন কি ফের গোটা প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়ে গেল? অনির্বাণ বিশ্বাস ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ফের কাঠগড়ায় এসএসসি নিয়োগ বিধি নিয়ে ফের প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। কিন্তু পুরনো ও নতুন বিধির মধ্যে কি ফারাক, যার জন্য সর্বোচ্চ আদালত ভর্ৎসিত হতে হলো স্কুল সার্ভিস কমিশনকে? 2016 পর 2025, 9 বছর পর রাজ্য সরকারি স্কুলগুলোতে নবম, দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। এর মধ্যে নবম দশমে রেজাল্ট বেরিয়ে গেছে, একাদশ দ্বাদশে তো ইন্টারভিউও শুরু হয়ে গেছে। কিন্তু এরই মধ্যে এসএসসির পরীক্ষা পদ্ধতি ঘিরে ফের প্রশ্ন। নিয়োগ বিধি নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট, ফের কাঠগড়ায় এসএসসি, ফের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে। কিন্তু নতুন নিয়োগ বিধিতে কি কি পুরনো বিধির পরিবর্তন করেছিল এসএসসি? এর মধ্যে অন্যতম শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ, যা আগে ছিল না। জানিয়ে হাইকোর্টে মামলা করেছে ফ্রেশার্স চাকরি প্রার্থীদের একাংশ। রাস্তায় নেমে আন্দোলনও শুরু করেছেন তারা। তাঁদের দাবি, নতুন বিধিতে চাকরিহারা যোগ্য শিক্ষকদের শিক্ষাগত অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর দেয়া হচ্ছে তা বাতিল করতে হবে। বর্তমানে আমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট 60 পাওয়ার পরেও ডাক পাইনি, তাদের ভবিষ্যৎকে সামনে রেখে মহামান্য কলকাতা হাইকোর্ট সেই রায় দেবেন। আগামীতে আমরা আরো বৃহত্তর আন্দোলন নেব, সেই কর্মসূচির দিকে আমরা এগোচ্ছি। কিন্তু যোগ্য চাকরিহারা প্রার্থীরা বলছেন, এতদিন শিক্ষকতা করার সুবাদে বাড়তি 10 নম্বর তাঁদের অবশ্যই প্রাপ্য। 2016 সালের যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু 10 নম্বরটা মানে শুধু তারা তাদের স্বার্থে পায়নি, এরা কিন্তু যে কোনো শিক্ষক যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তারা তাদের এক্সপিরিয়েন্স নম্বর বাবদ এটা পেয়েছেন। 2016 যারা আমরা ক্যান্ডিডেট, আমরা সেই সময় গ্র্যাজুয়েশন করেছিলাম, মাস্টার্স করেছিলাম, বিএড করেছিলাম, আমরা এলিজিবল ছিলাম এসএসসিতে এক্সামে বসার জন্য। তাহলে সেই সময় যারা আমাদের সাথে অসম প্রতিযোগিতায় বসছে, তাদের সময় কি তারা কি সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তাদের ছিল? এসএসসির নতুন বিধি অনুযায়ী লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর দেওয়া হচ্ছে। এছাড়াও এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য 2016-2025 বিধির মধ্যে বিস্তর ফারাক রয়েছে। যেমন 2016-তে শিক্ষাগত যোগ্যতার নাম্বার ছিল 35, 2025-এ নতুন বিধিতে এসএসসি তা কমিয়ে করেছে 10। 2025-এ যে বিষয়ের জন্য প্রার্থী আবেদন করেছেন সেই বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে যেটায় বেশি নাম্বার রয়েছে তার ভিত্তিতেই স্কোর যোগ করা হয়েছে। অর্থাৎ স্নাতক বা স্নাতকোত্তর যেটায় সর্বোচ্চ নাম্বার, সেই নাম্বারের ভিত্তিতেই মিলেছে শিক্ষাগত যোগ্যতার স্কোর। কিন্তু এই 10 নম্বরটাই 2016-তে ছিল 35। তখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর এবং বিএড প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নাম্বার ভাগ করা ছিল। অর্থাৎ নতুন নিয়োগ বিধিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মেধার কোনো নম্বর গ্রাহ্যই করা হয়নি। 2016-তে যেখানে লিখিত পরীক্ষার নাম্বার ছিল 55, এবছর সেখানে আরও 5 বাড়িয়ে করা হয় 60। 100% নাম্বার থাকা সত্ত্বেও আমি কল ফর ভেরিফিকেশনের ডাক পাইনি, কারণ স্কুল সার্ভিস কমিশন তাদের দুর্নীতি ঢাকতে অযোগ্য যে ক্যান্ডিডেট আছে তাদের পুনর্বহাল করার জন্য 10 নম্বরের যে গ্রেস মার্ক দেওয়া হয়, গ্রেস মার্ক বা এক্সপিরিয়েন্স মার্কস দিচ্ছে, যার জন্য আমরা ফ্রেশার্স ক্যান্ডিডেটরা পূর্ণমান পাওয়া সত্ত্বেও আমরা পরীক্ষার নেক্সট ধাপে আমরা পৌঁছতে পারিনি। সুপ্রিম কোর্ট তার রায়টাকে বদলাবে কেন? সে তো বলেছে আনটেন্টেড টিচাররা, ডিসেবল ক্যান্ডিডেটরা ফ্রেশ সিলেকশনের মাধ্যমে আপনি সিলেক্ট করুন। তো সেইটা যদি করে তাহলে তো সমস্যা মিটে যায়। আজকে যেটা হলো, শিক্ষার ক্ষেত্রে একটা কি বলবো, বাজ পড়ার মতন ব্যবস্থা হলো। স্কুলে টিচার নেই, হ্যাঁ কালো দিন, না পাবে ফ্রেশাররা চাকরি, না পাবে আনটেন্টেড টিচারদের সলিউশন। 2025-এর এসএসসিতে নবম, দশম ও একাদশ দ্বাদশ মিলিয়ে শূন্যপদ 35,000-এর বেশি। পরীক্ষার্থী ছিলেন প্রায় 5,25,000। সৌভিক মজুমদার, অনির্বাণ বিশ্বাস ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।